কথায় আছে মানুষের চেয়ে কুকুর ভালো, কেননা মানুষ মানুষের সাথে বেইমানি করলেও কুকুর কখনোই সেটা করে না। কুকুর সবসময়ই তার মালিকের প্রতি অনুগত থাকে, স্বার্থহীনভাবে নিজের জীবনের বিনিময়ে হলেও সে তার মালিককে সবসময়ই বিপদের হাত থেকে বাঁচিয়ে নেয়। ঠিক এমনই অসাধারণ একটা কুকুরের গল্প আজকে আপনাদেরকে শোনাবো। আমি কথা দিচ্ছি আপনি এই অবলা প্রাণীটির জন্য প্রতি মুহূর্তে ইমোশনাল হয়ে যাবেন। তো চলুন গল্পটি শুরু করা যাক। আর হ্যাঁ, ঝটপট আমাদের সিনেমন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ঘটনাটা ছিল আজ থেকে প্রায় ৩০ বছর আগে। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় মিলার নামের একজন বিচারপতির বাক নামের অনেক বুদ্ধিমান একটা কুকুর ছিল। সে সকালবেলা ঘুম থেকে উঠেই সারা শহর ছুটে বেড়াতো। কম বেশি ওই এলাকার সবাই তাকে খুব ভালো করেই চিনে। সে তার মালিকের জন্য ছোটখাটো সমস্ত কাজ করে দেয়, বাজার থেকে পত্রিকা এনে দেওয়া কিংবা সকালবেলা বাচ্চাদেরকে ঘুম থেকে ওঠানো, এমন সব কাজ সে নিজেই করে দেয়। তবে সে ছিল অনেক চঞ্চল প্রকৃতির একটা কুকুর, কেননা তার দৌড়াদৌড়ির সময় ওই বাড়ির অনেক কিছুই ভেঙে চুরে যেত। এমনকি সে রান্নাঘরে খাবার খুঁজতে আসলে সমস্ত রাঁধুনিরা তার থেকে বাঁচার জন্য খাবারগুলো লুকিয়ে রাখে। সে ক্ষুধার্ত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকলেও তারা তাকে খাবার দিত না। সে তার মালিকের অনেক ছোটখাটো কাজ করে দিলেও সে কখনোই তার মালিকের মন পায়নি। তাই সেদিন সকালবেলা তার মালিক তার কান ধরে টেনে বাইরে বের করে দেয়। তবে সে তো চুপচাপ বসে থাকার পাত্র নয়। বাগানের ভিতর একটা খরগোশ দেখে সে ওই খরগোশটার পিছু করতে থাকে। আর সেদিন সে যখন বাজারে গিয়েছিল তখন একজন লোক দূর থেকে এত সুস্থ সবল এবং চালাক বড় কুকুর দেখে সে তাকে ফলো করছিল। যাই হোক, সেদিন বাকের মালিকের জন্মদিন ছিল, তাই সারা বাড়ির সমস্ত চাকর বাকররা সারাদিন জুড়ে অনেক আয়োজন করতে থাকে। জন্মদিন উদযাপন করার জন্য সমস্ত খাবার দাবার তারা একটা বাগানে সাজিয়ে রেখে ছবি তুলতে যায়। ঠিক তখন বাক একটা চিকেন ফ্রাই মুখে নিয়ে তাদের ওখানে দাঁড়িয়ে পড়ে। একটু পরে তারা দেখে যে কুকুরটি আসলে সমস্ত খাবারগুলো নষ্ট করে দিয়েছে। যেহেতু সে সকালবেলা খাবার খায়নি, তাই হয়তো সে একটা খাবার আনতে গিয়ে বাকি খাবারগুলো অনিচ্ছাকৃতভাবে নষ্ট করে ফেলেছে। যাই হোক, এই ঘটনায় তার মালিকের তার প্রতি অনেক বেশি রাগ হয়। তাই রাতের বেলায় তার মালিক তাকে ঘরের ভিতর ঢুকতে না দিয়ে বাইরে বসিয়ে রাখে। রাত যখন গভীর হয় তখন বাইরে বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়ে যায়। সে চাইলেও তো তখন ঘরের ভিতর যেতে পারবে না, তাই সে চুপচাপ করে মন খারাপ করে বাইরেই বসে থাকে। আর একটু পরে সে দেখে যে সেই সকালবেলার ওই লোকটি তাকে কিছু খাবারের লোভ দেখিয়ে ডাকতে শুরু করেছে। যেহেতু সে সারাদিন খাবার খেতে পায়নি, তাই সে ওই খাবার খেতে যায়। কিন্তু এর সাথে সাথেই খাঁচার ভিতর তাকে ওই লোকটি বন্দি করে নিয়ে যায় আর তার গলার বেল্টটি তখন খুলে নিচে ফেলে রেখে দেয়। সে তখন নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করতে থাকে আর ঘেউ ঘেউ করে তার মালিককে ডাকতে শুরু করে। কিন্তু তার কপাল খারাপ ছিল, কেননা তার এই কথা কেউ তখন শুনতে পায় না। কিডন্যাপাররা তখন তাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। অনেকক্ষণ পরে তাকে তারা সবাই মিলে একটা বক্সের ভিতর ঢুকিয়ে রেল স্টেশনের ওখানে নিয়ে আসে। এরপর অজানা উদ্দেশ্যে তারা এক যাত্রা শুরু করে। কয়েকটা দিন এভাবে না খেয়ে অনেকটা পথ পাড়ি দিয়ে সে একটা জায়গায় এসে পৌঁছায়। তখন একজন লোক এসে তার বক্সটি খোলার সাথে সাথে বাঘ তার উপর আক্রমণ করতে গেলে সে তাকে লাঠি দিয়ে একটা বাড়ি মেরে দুর্বল করে ফেলে, কেননা সে কয়েকদিন ধরে কোনো ধরনের খাবার খেতে পারেনি। আর এর কিছুক্ষণ পরে সে খেয়াল করে যে ওখানে খাঁচার ভিতর তার মতো আরো অনেকগুলো কুকুরকে বন্দি করে রাখা হয়েছে। তখন একজন লোক তাকে অল্প একটু খাবার দিয়ে যায়। লোকটি চলে যাওয়ার পর সে ওখান থেকে পালানোর চেষ্টা করে। সমস্ত লোকরা তখন তাকে ধরার চেষ্টা করলেও সবার চোখ ফাঁকি দিয়ে সে মনে করে এবার পালাতে পারবে। কিন্তু কিছুক্ষণ পরে সে খেয়াল করে যে সে একটা সমুদ্রের ভেতর জাহাজের উপরে রয়েছে আর এই জাহাজটা শীতপ্রধান দেশ আলাস্কায় রয়েছে। আসলে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে, কেননা সেই সময়টাতে উত্তর মেরুতে বরফের এলাকায় অনেক স্বর্ণ পাওয়া যেত। যেহেতু বরফের কারণে সেখানে কোনো ধরনের গাড়ি চলতে পারত না, তাই সারা বিশ্ব থেকে মোটা তাজা এবং চালাক কুকুরগুলোকে অবৈধ পথে বিক্রি করে সেখানে নিয়ে যাওয়া হতো স্লেজ গাড়ি টানার জন্য। সেজন্য বাঘকেও এখানে বিক্রি করে দেওয়া হয়েছে। একজন লোক তার গলায় রশি বেঁধে টানতে টানতে বাইরে নিয়ে আসে। কিন্তু বাঘ তো জীবনে কখনোই বরফ দেখেনি, তাই বরফের উপর দিয়ে সে হাঁটতে চায় না। তবে কিছুক্ষণ পর তার ভয় ভেঙে যায়। সে আকাশ থেকে পড়তে থাকা ছোট্ট ছোট্ট তুষারকণার সাথে খেলতে শুরু করে। অল্প কিছুক্ষণের মধ্যেই এই অপরিচিত জায়গাটাতে সে তার ইচ্ছে মতো ছোটাছুটি করতে শুরু করে দেয়। আর ঠিক ওখানেই জন নামে একজন লোক তার জিনিসপত্র বিক্রি করে অন্য শহরের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য জাহাজের ওখানে এসেছিল। সে যখন জাহাজে উঠবে ঠিক তখন বাঘের সাথে তার ধাক্কা লেগে যায়। জন বাঘকে বলে ঠিকঠাক মতো পথ চলার জন্য। আসলে যখন তাদের সাথে ধাক্কা লেগেছিল তখন জনের মাউতার গানটা নিচে পড়ে গিয়েছিল। বাঘ তখন এটা মুখে করে তাকে অনেক খুঁজতে থাকে। অনেকক্ষণ পরে তাকে খুঁজে পেয়ে সে তাকে সেটা ফেরত দেয়।
এটা দেখে জনও একটু অবাক হয়ে যায়। এরপর জন জাহাজে করে অন্য একটা শহরে চলে যায়। একটু পরে আরও অনেকগুলো কুকুরের সাথে বাঘকেও আটকে রাখা হয়। এক এক করে বিভিন্ন কাস্টমাররা তখন ভিড় জমাতে শুরু করে তাদের পছন্দের কুকুর কেনার জন্য। পেরোল্ট নামে তখন একজন কাস্টমারও ওখানে আসে কুকুর কেনার জন্য। সে আসলে এক শহর থেকে অন্য শহরে চিঠি আদান প্রদান করত, সেজন্য সে বরফের রাস্তায় কুকুর ব্যবহার করত। সে আসলে দুটো কুকুর কেনার জন্য এসেছিল, কিন্তু বাঘকে প্রথম দেখাতেই তার অনেক বেশি ভালো লেগে যায়। তাই সে দুটো কুকুরের দাম দিয়ে মাত্র একটা কুকুর কিনে নিয়ে চলে যায়। তখন তার পার্টনার তাকে বলে, আমাদের তো দুটো কুকুর লাগবে, তুমি একটা কুকুর কেন নিয়ে এসেছো? সে তখন বলে, ও দেখতে অনেক সুন্দর এবং বড়, দুজন কুকুরের কাজইও করতে পারবে। যাই হোক, এরপর প্যারল বাঘকে বাকি কুকুরের সাথে পরিচয় করিয়ে দেয়। ওখানে স্পিটস নামে একটা কুকুর ছিল, সে হচ্ছে সমস্ত কুকুরগুলোর লিডার। তাছাড়া আরও বাকি কুকুরগুলোর সাথেও এক এক করে বাঘকে পরিচয় করিয়ে দেয়া হয়। এরপর তারা সবাই মিলে ম্যাপ বের করে তাদেরকে বলতে থাকে যে আমরা এখান থেকে 500 মাইল দূরে আমাদের চিঠিগুলো পৌঁছে দেব। বাকি সমস্ত কুকুররা তার এই কথা মন দিয়ে শুনছিল। তবে বাঘের গলায় যে বেল্ট পরিয়ে দেওয়া হয়েছে সে তো আসলে এটাই অভ্যস্ত না, তাই সে হাত দিয়ে সেটা বারবার খুলে ফেলতে চায়। তখন প্যারল তাকে বলে, তুমি সবসময় স্পিটসকে ফলো করবে। তারপর তারা তাদের জার্নি শুরু করে দেয়। কিন্তু এমন বরফে ঢাকা পিচ্ছিল পথে বাঘ কখনোই হাঁটেনি, সেজন্য সে বারবার পড়ে যাচ্ছিল। কিছুক্ষণ চলার পরে সমস্ত কুকুররা একদিকে গেলে বাঘ কোনো কিছু না বুঝে অন্যদিকে যায়, আর তখনই তারা একটা অ্যাক্সিডেন্ট করে ফেলে। কিন্তু প্যারল তাকে একটুও বকাঝকা না করে বুঝিয়ে বলতে থাকে, আমরা আসলে আলাদা আলাদা হলেও সবাই একসাথেই থাকব, যদি তুমি আলাদা হয়ে যাও সেক্ষেত্রে আমরা সবাই মারা পড়ব। যাই হোক, এরপর তারা আবার তাদের যাত্রা শুরু করে দেয়। সারাদিন চলার পরে বাঘ আসলে অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। রাতের বেলায় তারা একটা জায়গায় আশ্রয় নেয়, কিন্তু তখন বাইরে আসলে প্রচুর পরিমাণে তুষারপাত হচ্ছিল। সে আসলে এমন ঠান্ডা জায়গায় অভ্যস্ত নয়, তাই তার অনেক বেশি কষ্ট হচ্ছিল। একটু পরে সে তাঁবুতে পেরোল্টের পাশে গিয়ে ঘুমোতে যায়, কিন্তু কিছুক্ষণ পরে তারা তাকে বাইরে বের করে দেয়। মন খারাপ করে সে যখন বাইরে আসে, সে একটু দূরেই দেখতে পায় যে ওখানে একটা ভয়ঙ্কর নেকড়ে দাঁড়িয়ে আছে। সে তখন ভয়ে বাকি কুকুরদের মতো গর্ত করে ওখানেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর তারা আবার সবাই মিলে যাত্রা শুরু করে। এভাবে অনেকটা পথ পাড়ি দিয়ে তারা এক এক জায়গায় এক একটা করে চিঠি পৌঁছে দিতে থাকে। আবার দিন পেরিয়ে রাত হলে তারা যখন সবাই বসেছিল, তখন একটা কুকুর অনেক বেশি ক্ষুধার্ত থাকায় বাঘ তার নিজের ভাগের মাছটি তাকে দিয়ে দেয়। এভাবে আস্তে আস্তে করে বাকি কুকুরদের সাথে তার বন্ধুত্ব হতে শুরু করে। পরদিন সকালবেলা তারা আবার নতুন করে যাত্রা শুরু করে। অনেকটা পথ পাড়ি দিয়ে তারা একটা নির্জন জায়গায় এসে পৌঁছায়। এত পথ দৌড়ানোর কারণে সবারই আসলে পানি পিপাসা লেগেছিল। তখন কুকুরদের লিডার স্পিটস একটা জায়গা থেকে পানি পান করছিল, কিন্তু বাকি কুকুরগুলো যখন ওখানে পানি খেতে যায় সে তাদেরকে খেতে দেয় না। এটা দেখে বাঘ একটু খোঁজাখুঁজি করে অন্য এক জায়গায় পানি পেয়ে যায়। এরপর সে বাকি সবাইকে পানি খাওয়ার ব্যবস্থা করে দেয়। তবে কুকুরদের বস স্পিটসের এটা একটুও পছন্দ হয় না। ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে। আজকে আপনাদের সাথে বেনজাই বেটের সাথে পরিচয় করিয়ে দিব, যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন গেম খেলছে, আর সেখানে রয়েছে 3 লক্ষ অ্যাক্টিভ প্লেয়ার। তাছাড়া এভিয়েটর, ক্রেজি টাইম, ফ্র্যাঙ্কি টাইম, কয়েন ফ্লিপ, সুইট বানাজাও, পোকার স্লটস, লাইভ ক্যাসিনো সবই এখানে রয়েছে, যেখানে আপনি ডিপোজিট ও উইথড্র করতে পারবেন বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে। আর 24 ঘন্টার 7 দিন কাস্টমার সাপোর্ট তো রয়েছেই। সো জলদি করে এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন। নিচের ডেসক্রিপশন বক্সে ক্লিক করে সাইন আপ করুন এবং প্রোমো কোড ব্যবহার করুন। সেই সাথে প্রথম ডিপোজিটে 100% ওয়েলকাম বোনাস এবং 25,000 টাকা পর্যন্ত বোনাস প্লাস 200 ফ্রি স্পিন পান। সো এখনই পিন কমেন্টে গিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন। তো চলুন গল্পে ফিরে যাই। এরপর তারা বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করে। এই অল্প কয়েকদিনের মধ্যেই বাঘ তাদের সাথে খুব ভালোভাবেই মানিয়ে নিয়েছে। সে এখন অনেক দ্রুত গতিতে বাকি কুকুরদের সাথে ছুটতে পারে। এভাবে তারা চিঠি বিলি করতে করতে বেশ কিছুদিন পেরিয়ে যায়। আসলে তাদের সবারই এখন ক্ষুধা লেগেছে, তাই প্যারল্টের পার্টনার মাছ ধরার জন্য বরফ খুঁড়ছিল, কিন্তু তখনই হঠাৎ করেই বরফ ভেঙে সে পানির ভিতরে তলিয়ে যায়। অনেক চেষ্টা করেও সে আসলে উপরে উঠে আসতে পারে না, কিন্তু প্যারল্ট যদি সামনে যায় তাহলে সে নিজেও মারা পড়বে। তবে একটু পরে দেখা যায় যে নিজের জীবনের মায়া না করে বাঘ তাকে বাঁচানোর জন্য সেই ঠান্ডা পানির ভেতর ঝাঁপ দিয়েছে। অনেক চেষ্টা করে সে তাকে নিয়ে উপরে উঠে আসে, কিন্তু তার কপালটা এতই খারাপ ছিল যে সে যখন উপরে উঠে আসতে যাবে আর ঠিক তখনই সে পানির নিচে তলিয়ে যায়। প্যারল্ট তখন বাঘ বাঘ বলে চিৎকার করতে থাকে। সে বরফের টুকরোগুলো ছুরি দিয়ে ভাঙতে চেষ্টা করে, তবে কিছুক্ষণ পরে তাকে কেউ একজন একটা লাঠি এগিয়ে দেয়। সে সেটা দিয়ে বরফ ভেঙে বাঘকে বাঁচাতে চায়, তবে তখন তার মাথায় আসে যে কে আসলে তাকে লাঠিটি এগিয়ে দিল। তারপর সে ঘুরে দেখে যে এটা আর কেউ নয় বরং স্বয়ং বাঘ তাকে এটা দিয়েছে।
আসলে সে কোনোভাবে নিজেকে বাঁচিয়ে নিয়েছে। প্যারল তাকে ফিরে পেয়ে খুশিতে জড়িয়ে ধরে, আর দূর থেকে স্পিডস এটা দেখে হিংসা করতে থাকে। রাতের বেলা তারা সবাই আগুনের পাশে বসে কথা বলছিল। তখন মেয়েটি প্যারলকে বলতে থাকে যে তুমি বাকের জন্য কান্না করছিলে, তুমি অনেক ভালোবাসো ওকে, তাই না? কিন্তু প্যারল তার কোনো কথার উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায়। তখন মেয়েটি বাককে বলতে থাকে, আজ পর্যন্ত আমরা কখনোই ঠিক সময়ে চিঠি বিলি করতে পারিনি, এবার যে কি হবে আসলেই আমরা জানি না। বাক তখন মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনছিল। সে তাকে একটা মাছ খাবার দিয়ে ওখান থেকে চলে যায়, আর দূর থেকে স্পিড সবকিছু দেখে হিংসা করতে থাকে। কিছুক্ষণ পর বাক ওখানে একটা খরগোশ দেখতে পায়। সে ওই খরগোশটার সাথে খেলতে শুরু করে। অনেকক্ষণ দৌড়ানোর পর সে খরগোশটাকে ধরে ফেলে। তখন বাকি কুকুরগুলো মনে করে হয়তো বাক খরগোশটাকে মেরে ফেলবে, কিন্তু সে তাকে ছেড়ে দেয়। তবে তখনই স্পিডস গিয়ে খরগোশটাকে ধরে ফেলে। তবে বাঘ তো চাচ্ছিল না যে ওই খরগোশটাকে সে মেরে ফেলুক। আর স্পিডস দেখতে পায় যে বাকি সমস্ত কুকুররা এখন একটু একটু করে বাঘকেই নেতা মানতে শুরু করেছে। সে তো এটা একদমই পছন্দ করে না, তাই সে ইচ্ছে করেই বাঘের ওপর হামলা করে। বাঘ আসলে নিজেকে বারবার বাঁচানোর চেষ্টা করছিল। সে একবারও স্পিডসকে হামলা করে না, কিন্তু এই স্পিডস তাকে বারবার আঘাত করে আহত করে ফেলে। বাকি কুকুররা এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই বাঘ আবার উঠে দাঁড়ায়। তখন স্পিডস তাকে মারতে গেলে এবার সে স্পিডসকে ধরে উঁচু করে একটা আছাড় দেয়। এটা দেখে সবাই ভাবে হয়তো এবার বাঘ তাকে মেরেই ফেলবে, কিন্তু বাঘ ছিল খুবই ভালো একটা কুকুর। সে তাকে ক্ষমা করে ছেড়ে দেয়। পরদিন সকালবেলা প্যারল স্পিডসকে ডাকতে থাকে, কিন্তু গতকালকে হেরে যাওয়ার কারণে সে ওখান থেকে পালিয়ে গেছে। প্যারল তখন আরেকটা কুকুরকে সবার সামনে এনে গাড়ি টানতে বলে, কিন্তু দেখা যায় যে বাঘ ওখানে এসে দাঁড়িয়ে আছে। তখন স্পিডস তাকে বলে, তুই এখনো অন্যান্য কুকুরের চেয়ে অনেক জুনিয়র, তুই এই কাজ পারবি না। কিন্তু বাঘ আসলে পেছনে যায় না, সেজন্য তারা দুজন মিলে তাকে ঠেলে পেছনে রেখে আসতে চায়। অন্য একটা কুকুরকে লিডার বানাতে চাইলেও সেই কুকুরটাও রাজি হয় না। এরপর প্যারল নিরুপায় হয়ে বাঘকে সবার লিডার বানিয়ে দেয়। সব কুকুরগুলোই এখন অনেক বেশি খুশি ছিল। আর এরপরেই বাঘ অনেক দ্রুত গতিতে তাদের সবাইকে নিয়ে ছুটতে শুরু করে। বাকি সমস্ত কুকুররা আসলে বাঘকে পেয়ে অনেক বেশি খুশি ছিল, সেজন্য তারাও খুব জোরে ছুটতে শুরু করে। তবে কিছুক্ষণ পরে দেখা যায় যে ওই পাহাড়ে বরফের ঝড় শুরু হয়ে গিয়েছে। তখন প্যারল বাঘকে বামে যেতে বলে, কিন্তু বাঘ তার ইচ্ছে মতো যেতে থাকে। সে অনেক বুদ্ধি করে সমস্ত কুকুরগুলোকে নিয়ে তুষারের ভেতর দিয়ে এগিয়ে যায়, কিন্তু তাদের পেছনে পেছনে ঝড় এগিয়ে আসতে থাকে। তবে বাঘ ছিল অনেক বুদ্ধিমান, সে তাদের সবাইকে বাঁচিয়ে নেয়। আর এই প্রথম একদম ঠিক সময়ের আগে শহরে চিঠি বিলি করার জন্য তারা পৌঁছে যেতে পারে। এবার তারা সবাই অনেক বেশি খুশি ছিল। শহরের সমস্ত মানুষ একে একে করে তাদের চিঠিগুলো নিয়ে যেতে থাকে, আর তারা দূরে দাঁড়িয়ে এসব দেখে আনন্দ পেতে থাকে। সমস্ত মানুষ তাদের প্রিয়জনের চিঠি পড়ে অনেক বেশি খুশি হয়ে যায়। কি আপনাদের মনে আছে জন নামের যেই ব্যক্তির মাওতার গান পড়ে গিয়েছিল, সেই ব্যক্তি এখানে বসেই একটা চিঠি লিখছিল তার ছেলের জন্মদিনের জন্য। কিন্তু সেই চিঠিটি দেওয়ার আগেই প্যারল ওখান থেকে চলে যাচ্ছিল। সে পেছনে পেছনে তখন দৌড়াতে থাকে চিঠি দেওয়ার জন্য। আর তখনই বাঘ হঠাৎ করে ওখানে থেমে যায় এবং তার হাত থেকে চিঠিটা নিয়ে নেয়। সে বাঘের কাছে গিয়ে তখন বলে, আমি তোমাকে চিনতে পেরেছি, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। এরপর তারা ওখান থেকে আরও একটা নতুন শহরে চলে আসে। তখন একজন লোক প্যারলের হাতে একটা মানিগ্রাম ধরিয়ে দেয়। ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে তাদেরকে জানানো হয়েছে যে আসলে এখন আর এভাবে হাতে করে চিঠি বিলি করতে হবে না, টেলিগ্রাফের মাধ্যমে চিঠি দেওয়ার ব্যবস্থা তখন চালু হয়ে যায়। অনিচ্ছা থাকা সত্ত্বেও সে তার কুকুরগুলোকে অন্য একটা মানুষের কাছে বিক্রি করে দেয়। কিন্তু তাদের নতুন মালিক ছিল খুবই শয়তান। সে তাদেরকে নিয়ে অনেক ভারী ওজনের একটা গাড়ি টানাতে চায়, কিন্তু তখন বাঘ আসলে কোনোভাবেই সেটা নিয়ে সামনে আগাতে পারছিল না। একজন লোক গিয়ে তখন তাকে মারতে গেলে জন এসে তাকে বাঁচিয়ে নেয় এবং ওই লোকটিকে বোঝায় যে আপনার গাড়ির চাকা বরফের ভেতর আটকে গিয়েছে, একটু উঠিয়ে দিলেই ওরা আপনাকে টেনে নিয়ে যেতে পারবে, কিন্তু আপনি যেদিকে যাচ্ছেন ওই রাস্তাটা একদমই ভালো না। কিন্তু তাদের নতুন মালিক তার কোনো কথা না শুনেই তাদেরকে নিয়ে সামনে এগিয়ে যায়। তবে ওই পথটা আসলে একদমই ভালো ছিল না, সেজন্য কিছু দূর যাওয়ার পরে বাঘ এবং বাকি কুকুরগুলো আর সামনে আগাতে পারে না। তারা সবাই অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল। বাঘ আসলে এত ধকল সহ্য করতে না পেরে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর ঠিক তখন ওই লোকটি তাকে মেরে ফেলতে গেলে জন এসে তাদেরকে বাঁচিয়ে নেয়। তবে কিছুক্ষণ পর ওই লোকটি জনকে বলতে থাকে, এই কুকুরটার জন্য আপনারই বা কেন এত মায়া। সে তখন জনের দিকে বন্দুক তাক করে। তখন বাকি কুকুরগুলো এগুলো দেখে অনিচ্ছা থাকা সত্ত্বেও বাঘের জীবন বাঁচানোর জন্য তারা আবার সেই গাড়ি চালিয়ে ওখান থেকে চলে যায়।
আর অসুস্থ বাঘকে জন তার সাথে করে নিজের ঘরে নিয়ে আসে। রাতের বেলায় তারা দুজন পাশে বসে গল্প করছিল। তখন জন বাঘকে বলে, তুমি চাইলে এখান থেকে চলে যেতে পারো, কিংবা থাকতেও পারো, আজ থেকে তুমি মুক্ত। জন আসলে পরিবার থেকে দূরে থাকার কারণে সব সময় মন খারাপ করে থাকতো। সে একটা বারে যায় তখন নিজের দুঃখ ভুলে থাকার জন্য। আর এর কিছুক্ষণ পরে সেই লোকটি এসে জনকে মারতে থাকে আর বলতে থাকে, তোমার জন্য আমার সমস্ত কুকুরগুলো পালিয়ে গেছে। তখন বাইরে থেকে বাঘ এসব কিছু দেখে ওই লোকটির উপর ঝাঁপিয়ে পড়ে জনকে বাঁচিয়ে নেয়। এরপর তারা দুজন মিলে বাসায় ফিরে আসে। জন যখন বাসায় এসেও মদ খাচ্ছিল তখন বাঘ তার হাত থেকে গ্লাসটি ফেলে দেয় এবং মদের বোতলটিও নিয়ে যায়। এরপর তারা দুজন মিলে বাইরে বসে গল্প করতে থাকে। আসলে জনের ছোট্ট একটা বাচ্চা ছিল। সেই বাচ্চাটা মারা যাওয়ার পর তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গিয়েছে। পরিবার হারিয়ে জন এখন যেখানে সেখানে ঘুরে বেড়ায়। যাই হোক, এভাবে তাদের দুজনের মধ্যে অনেক বেশি ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। পরদিন সকালবেলা জন একটা ম্যাপ বের করে বাঘকে বলতে থাকে, এই দেখো, এটা হচ্ছে স্বর্ণের পাহাড়। এখানে যদি আমরা যেতে পারি তাহলে অবশ্যই আমরা অনেক বেশি স্বর্ণ খুঁজে পাবো। সে বাঘকে বলতে থাকে, আমার ছেলে চেয়েছিল আমার সাথে সেখানে যেতে, কিন্তু সে তো এখন সবাইকে ছেড়ে চলে গিয়েছে। তবে আমি আর তুমি মিলে সেখানে যেতে পারি। পরদিন তারা ছোট্ট একটা নৌকায় করে নদীর ভেতর দিয়ে সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয়। অনেকটা পথ পাড়ি দিয়ে তারা রাতের বেলায় তাঁবু খাটিয়ে এক জায়গায় বসেছিল। তখন বাঘ জনের দিকে তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, কিন্তু জন তো আসলে এগুলো বুঝতে পারে না। বেশ কয়েকদিনের মধ্যেই অনেকটা পথ পাড়ি দিয়ে তারা একটা নতুন জায়গায় এসে পৌঁছায়। কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় যে তারা অনেক স্রোতের মধ্যে পড়ে গিয়েছে। তবে তারা ভয় না পেয়ে সামনের দিকে আগাতে থাকে। আর একটু পরে তাদের নৌকাটি ছিদ্র হয়ে যায়। এবার তো আর তারা নৌকায় করে যেতে পারবে না, তাই তারা তখন হাঁটতে শুরু করে। অন্যদিকে সেই লোকটি জনের বাড়িতে আসে তাকে শেষ করে দেওয়ার জন্য, কিন্তু সে তখন তার টেবিলের উপর সেই ম্যাপটি দেখতে পায়। তখন ওই লোকটি বুঝে যায় যে জন নিশ্চয়ই স্বর্ণের এখান থেকে সেইখানে রওনা দিয়েছে। অন্যদিকে জন এবং বাঘ দিনরাত হাঁটতে হাঁটতে নতুন আরও একটা জায়গায় এসে পৌঁছায়। এখানে তারা অনেক আগেও একবার এসেছিল। যাই হোক, তাদের দুজনের থাকার জন্য ওখানে তারা ছোট্ট একটা ঘর বানিয়ে নেয়। পাহাড়ের কোল ঘেঁষে বয়ে যাওয়া নদীতে সকালবেলা জন গোসল করতে গিয়ে এক টুকরো স্বর্ণ খুঁজে পায়। এরপর বাঘও স্বর্ণ খুঁজতে থাকে, কিন্তু সে একটা পাথর উঁচু করে জনকে দেখায়। তখন জন তাকে দেখায় যে স্বর্ণগুলো আসলে দেখতে এমন হয়। আর এর কিছুক্ষণ পরে সে একটা অনেক বড় স্বর্ণ খুঁজে পেলেও জন সেদিকে তাকায় না। বাঘ তো আর এত কিছু বোঝে না, সে তখন ওটা ফেলে দেয়। তারা দুজন মিলে ওখানে স্বর্ণ খুঁজতে থাকে। আর এর কিছুক্ষণ পরে বাঘ ওখানে সাদা একটা প্রাণী দেখতে পায়। এটা দেখেই সে তাকে খোঁজার জন্য পিছনে পিছনে যেতে থাকে। তবে বাগানের ভিতরে গিয়ে সে একটা ভাল্লুকের সামনে পড়ে যায়। কোনো মতে ভাল্লুকটাকে ফাঁকি দিয়ে সে একদম ঘন জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর সে দেখে যে এটা আসলে একটা সাদা রঙের নেকড়ে ছিল, কিন্তু সে তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে নেকড়েটি তাকে দেখে ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। যাই হোক, ওখান থেকে ফিরে সে রাতের বেলা জনের সাথে ঘুমিয়ে থাকে। পরদিন সকালবেলা সে দেখতে পায় যে আরও অনেকগুলো নেকড়ে শিকার করার জন্য এসেছে। তখন একটা নেকড়ে হঠাৎ করে পা পিছলে পানির ভেতরে পড়ে যায়। বাকি নেকড়েগুলো তখন অনেক চেষ্টা করেও তাকে আসলে উঠাতে পারে না। আর দূর থেকেই বাঘ এ সব কিছু দেখছিল। তখন বাঘ নিজের জীবনের মায়া ত্যাগ করে অনেক সাহসিকতার সাথে বড় একটা গাছের গুঁড়ি নিজের কাঁধে নিয়ে সেই নেকড়েটাকে বাঁচিয়ে নেয়। তখন বাকি নেকড়েগুলো এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। সে এখন তাদের সাথে বন্ধু হিসেবে মিশে যায়। এরপর তারা সবাই মিলে বনের ভেতরে থাকা ছোট ছোট পাখিগুলো শিকার করতে থাকে। এমনকি বাঘ জনের জন্য একটা পাখি শিকার করে আনে। রাতের বেলা সেটা তারা ফ্রাই করে খায়। জন তার এই যাত্রায় বাঘের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তের কথাগুলো একটা ডায়েরিতে লিখে রাখে। এমনকি সে মাছ শিকার করে এনেও জনকে খেতে দেয়। আর অন্যান্য সময় সে বাকি নেকড়েগুলোর সাথে মিলেমিশে সময় কাটাতে থাকে। এভাবে আস্তে আস্তে তাদের দিন ভালোই কাটতে শুরু করে। তবে একদিন রাতের বেলা জন খেয়াল করে যে এখনও বাঘ বাসায় ফেরত আসেনি। সে তখন একটু একটু মন খারাপ করে। অন্যদিকে বাঘ দেখে যে অনেক রাত হয়ে গিয়েছে, তাই সে ওই নেকড়েটিকে রেখে জনের কাছে ফিরে আসে। সে দেরিতে ফিরে আসার জন্য জনের কাছে সরি বলে। যাই হোক, পরদিন সকালবেলা তারা দুজন বসে খেলা করছিল। আর বাঘ জনের টুপি নিয়ে দুষ্টমি করতে থাকে। আর এর অল্প কিছুক্ষণ পরে সেখানে সেই সাদা নেকড়েটি চলে আসে। তখন জন মনে মনে বলতে থাকে আসলে সে তো ওদের সাথেই ভালো আছে, তাই সে তাকে ওখানে যাওয়ার জন্য অনুমতি দেয়। এরপর বাঘ সেই সাদা নেকড়েটির সাথে বনের ভেতরে চলে যায়। আর লুকিয়ে লুকিয়ে জন এসব কিছুই দেখছিল। সে তখন ভাবতে থাকে এটা হয়তো বাঘের আসল ঠিকানা। সে তো সারা জীবন আর আমার সাথে থাকতে পারবে না,
এই কয়েকদিনে জন অনেক অনেক স্বর্ণ জোগাড় করে ফেলে, কিন্তু সেভাবে এগুলো প্রকৃতির মাঝে থাকলেই ভালো হবে। তাই পরদিন সকালবেলা সে তার কাছে অল্প কিছু স্বর্ণ রেখে বাকি সমস্ত স্বর্ণগুলোকে আবার নদীর ভেতরে ছুঁড়ে মারে। সে বাঘকে বলতে থাকে, এখানেই তোমার বাড়ি, সবার সাথে তুমি এখানে অনেক বেশি ভালো থাকবে, আর তুমি তো আমার সাথে যেতে পারো না, আর সারা জীবন আমার সাথেও থাকবে না, তুমি যাও, ওদের সাথে গিয়ে মজা করো। অনুমতি পেয়ে বাঘ আবার ওখানে চলে যায়, কিন্তু জন আসলে ডিপ্রেশনে গিয়ে আবার একাকিত্বে ভুগতে শুরু করে। কেননা এতদিন তার সাথে তো বাঘ ছিল, কিন্তু সেও তো এখন তার সাথে আর থাকে না। যাই হোক, সেই লোকটি জনকে মারার জন্য খুঁজতে খুঁজতে এখানেও চলে আসে। সে জনকে মেরে ফেলতে চায়, কিন্তু জন তার সাথে থাকা সমস্ত স্বর্ণগুলো দিয়ে তাকে বলতে থাকে যে এসব কিছুর আর আমার প্রয়োজন নেই, আমি কোনো কিছু দিয়েই আমার ছেলেকে আর ফেরত আনতে পারবো না। ওই লোকটি জনকে মেরে ফেলতে চায়। ওই লোকটি তখন জনকে মেরে ফেলে স্বর্ণগুলো নিয়ে যেতে চায়, আর ঠিক তখনই বাঘ এসে ওই লোকটির উপর ঝাঁপিয়ে পড়ে। ওই লোকটি একটা লাঠি দিয়ে তাকে মারতে গেলে বাঘ লাঠিসহ ওই লোকটিকে ঘরের ভেতর আগুনের মধ্যে ফেলে দেয়। কিন্তু কিছুক্ষণ পরে সে জনের কাছে এসে দেখে যে জন মাটিতে শুয়ে কাতরাচ্ছে। আসলে সেই সময় ওই লোকটি তার উপর একটা গুলি করেই দিয়েছিল। জন অজ্ঞান হয়ে গেলে বাঘ তার কাঁধের উপরে কোনো মতে তাকে নিয়ে চলে যেতে চায়, আর তার ঘরে থাকা ডায়েরিটা এবং মাউতার গান এনে তার কাছে এগিয়ে দেয়। জন জীবনের শেষ সময়ে এসে বাঘকে পরম মমতায় জড়িয়ে ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পরদিন বাঘ জনের কবরের দিকে চুপচাপ করে চেয়ে থাকে। সে এখনও তার মালিককে ভুলতে পারেনি। আর এর কিছুক্ষণ পরে সেই সাদা নেকড়েটি এসে বাঘকে সান্ত্বনা দিতে থাকে। এরপর সমস্ত কিছু ভুলে সে ওখান থেকে বাকি নেকড়েদের সাথে বাস করতে শুরু করে। কিন্তু এরপরেও সে মাঝে মাঝেই জনের সেই কবরের কাছে এসে তার বন্ধুকে দেখে যায়। কি অসাধারণ এক ভালোবাসা, তাই না? একটা কুকুর যতটা একটা মানুষকে ভালোবাসতে পারে, হয়তো একটা মানুষ অন্য একটা মানুষকেও অতটা ভালোবাসতে পারে না। ঠিক এমনই দুটো বাচ্চা ছেলে মেয়ের একটা আদরের কুকুর ছিল, যেই কুকুরটি সবসময় ওই বাচ্চা ছেলে মেয়ে দুটিকে দেখে রাখত। সেই অসাধারণ গল্পটি দেখতে চাইলে স্ক্রিনে থাকা আমাদের এই ভিডিওটি দেখুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি। ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।